স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঢাকা ছাড়ছেন মানুষ। বাস ট্রেনে রাতভর ভিড়, সড়কপথে যানবাহনের অতিরিক্ত চাপ। করোনাকালের এক বছরেও বাড়েনি হাসপাতালগুলোর সক্ষমতা, নেই সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা, বন্ধ কোটি টাকার ফিল্ড হাসপাতাল, পরিকল্পনার অভাব বলছেন বিশেষজ্ঞরা। নিয়ে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার খবর থাকছে সংবাদের শেষাংশে। সারাদিন পর মধ্যরাতেও রাজধানীর বাস কাউন্টারগুলোতে ভিড় ছিল ঘরমুখী মানুষের। লকডাউন ঘোষণার পর ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি কোনোটাই মানা হয়নি বাসের মধ্যে কিংবা কাউন্টারে। গ্রামে পাড়ি জমানো মানুষের চাপে সারা রাতই যানজট ছিল ঢাকা থেকে বের হওয়ার রাস্তাগুলোতে। রাতেও রাজধানী ছেড়ে যাওয়া মানুষের উপচে পড়া ভিড় ছিল গাবতলী বাস টার্মিনালে। প্রতিটি কাউন্টারের সামনে গাদাগাদি মানুষ, নেই সামাজিক দূরত্বের বালাই, মাস্ক নেই বেশিরভাগ মানুষের মুখেই। কাউন্টারগুলোতেও ছিল না কোনো জীবননাশকের ব্যবস্থা। লকডাউন যেন গ্রামে ফেরার উৎসবে পরিণত হয় মানুষের কাছে। শুনছি সোমবার থেকে লকডাউন দিয়ে দিবে, বাড়ি চলে যাচ্ছি। আমি তো জানি এসে টিকিট পাবো, টিকিট থাকবে না এটা তো জানা ছিল না। লকডাউনের কারণে মূলত ঢাকা ছেড়ে ওখানে যাচ্ছে। শত চেষ্টা করেও অনেকেই পাননি টিকিট। এক আসন ফাঁকা রেখে যাত্রী বসানোর কথা থাকলেও কোনো নিয়মই মানা হয়নি বাসগুলোতে। কোনো বাসেও ছিটাতে দেখা যায়নি জীবাণুনাশক স্প্রে। পাশাপাশি আসনে যাত্রী বসানো ছাড়াও 2 থেকে 3 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। আগে যাইতাম 450 টাকা করে টিকিট, আর এখন নিতে আছে আপনার 800 টাকা করে টিকিট। ভাড়া তো আগে ছিল 500 টাকা, এখন আমরা দুইজন নিচে 1600 টাকা। গাড়ির মধ্যে আসলে জীবাণুনাশক কোনো কিছু ব্যবহার করা হয়নি। রাজধানী ছাড়া বাসের চাপে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কল্যাণপুর এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। 1 কিলো 1.5 কিলো মেলা মেলা মেলা। পরবর্তীকে টেকনিক্যাল বন্ধ, পুরোটাই জাম, গাড়ি যাওয়া যাইতেছে না। সোমবার থেকে লকডাউনের ঘোষণায় শনিবার সারাদিনই রাজধানীর রাজপথে ছিল ঢাকা থেকে গ্রামে ফেরা মানুষের দখলে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন নাজমুস সালেহী এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন ইউসুফ আলী। ঘরমুখী মানুষের খবর জানতে সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সালেহীর কাছে। সালেহী, সাদিয়া, ট্রেনে কিন্তু আগে থেকেই এক আসন ফাঁকা রেখে যাত্রীর টিকিট বিক্রি চলছে। সেই আসলে কাউন্টারগুলো স্টেশনের প্রবেশ মুখে কিন্তু আমরা দেখেছি। সেই বিষয়টি স্টেশন কর্তৃপক্ষ খুব ভালোভাবে নজরদারি করছেন, যাতে হচ্ছে যে এই করোনার যে সংক্রমণ সেটা আসলে রোধ করা যায়। কিন্তু আগামীকাল থেকে লকডাউন শুরু হচ্ছে এবং রেলমন্ত্রী জানিয়েছেন যে আগামীকাল থেকে আসলে ট্রেনের যে যাত্রা আছে, এরপর থেকে ট্রেন যে চলাচল আগামীকাল থেকে সবগুলো ট্রেন আসলে আর চলবে না। তো আমরা এখন যে ট্রেনটির সামনে দাঁড়িয়ে আছে আসলে সেটি হচ্ছে যে এসি বগির সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো জানালাগুলো বন্ধ। আমরা আসলে দেখাতে পারছি না যে ভিতরে আসলে কী পরিমাণ মানুষ। তবে সকাল থেকেই আমরা যেটা দেখেছি যে বিশেষ করে রাজশাহী ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী ছিল উপচে পড়া। তারপরে এটি হচ্ছে পারাবত এক্সপ্রেস 6টা 20 মিনিটের ট্রেন, সেটি আসলে যাবে সিলেটের উদ্দেশ্যে, সেটি হচ্ছে সিলেটের ট্রেন। এরপরে আছে 6টা 40 মিনিটে নীলসাগর এক্সপ্রেস, সেটি হচ্ছে উত্তরবঙ্গের ট্রেন। আমরা একটু আসলে হেঁটে যাওয়ার চেষ্টা করবো সামনের দিকে। যেগুলো হচ্ছে যে নন এসি বগি অথবা কেবিন না যেগুলো, সেগুলোতে আসলে হচ্ছে যে যাত্রীদের ভিড় কিন্তু আমরা সকালবেলা দেখেছি। বিশেষ করে আগামীকাল থেকে যদি ট্রেন বন্ধ হয়, যারা আগে থেকেই টিকিট কেটেছিলেন আজকের যাত্রার জন্য তাদের ভিড় তো আছেই, পাশাপাশি যারা যেতে চান তারা আসলে যাদের টিকিট হয়তো আগে থেকে করা ছিল না এমন লোকের ভিড়ও কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম কাউন্টারগুলোতে আমরা দেখেছি। কারণ আগামীকাল থেকে শুধুমাত্র যাত্রীবাহী ট্রেন ছাড়া আগামীকাল থেকে পণ্যবাহী এবং খাদ্যবাহী ট্রেন ছাড়া সকল প্রকার ট্রেনই আসলে বন্ধ থাকবে বলে রেলমন্ত্রী জানিয়েছেন। এবং আপনি আগে থেকে জানেন যে এই আগে থেকে আসলে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে 11 তারিখের পর আসলে যাতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা না হয়, সেই একটি ঘোষণা ছিল। তখন থেকে আসলে বোঝা যাচ্ছিল যে ট্রেনের যাত্রীদের ভিড় থাকবে। তবে একেবারে সকালবেলা এবং সিলেটের আরও কয়েকটি ট্রেন আছে আজকে সকালবেলায়, যে কারণে হয়তো সকালের এই 6টা 20 মিনিটের যে পারাবত এক্সপ্রেস সেটিতে হচ্ছে যাত্রী একটু কম। তবে আমরা
যে আছি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে, তবে 5, 6 ওই প্ল্যাটফর্মগুলোতে যেগুলো উত্তরবঙ্গের ট্রেন সেগুলোতে হচ্ছে যে যাত্রী অনেক, বিশেষ করে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে আমরা সেটি কিন্তু দেখেছি এবং সেটা 6টার সময় আসলে ছেড়ে গেছে। পাশাপাশি উত্তরবঙ্গের যে ট্রেনগুলো আছে এবং বেলা বাড়ার সাথে সাথে যে আরও যে ট্রেনগুলো আছে সেগুলোতে যাত্রী চাপ খানিকটা বাড়বে, এমনটি আশঙ্কা আসলে গতকালই স্টেশন কর্তৃপক্ষ করেছে। কেননা আগামীকাল থেকে আসলে যদি সব ট্রেন, যাত্রীবাহী সব ট্রেন বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে যে মানুষ যারা যেতে চান, যারা আগে থেকেই যাদের ফিক্সড করা ছিল প্রোগ্রাম, তারা ছাড়াও আসলে যেহেতু এখন লকডাউন, অনেকেই কিন্তু রাজধানী ছেড়ে যাচ্ছে। সকাল থেকে আমরা সারা রাতই আসলে আমরা রাজধানীর সড়ক পথের খবর রেখেছি এবং সেগুলো তো আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে মানুষ প্রচুর পরিমাণে রাজধানী ছেড়ে যাচ্ছেন এবং হচ্ছে যে প্রচুর সব রাস্তায় আসলে এক ধরনের যানজট তৈরি হয়েছে। তো সকালবেলার যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন সেটি আসলে অনেকটা ফাঁকা, এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সেটি আসলে বলাই যায়। কিন্তু এরপরে আসলে আরও 2 থেকে 3টি আরও সিলেটের ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলোতে মানুষের ভিড় হবে এমনটি আসলে এমনটি শঙ্কা করছেন স্টেশন কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ। আমরা জানবো বাকি খবর, যাবো হচ্ছে সহকর্মী। তো মানিকগঞ্জের যে অবস্থা তা যদি আপনাকে বলি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে লকডাউনের কথা আসলে ঘোষণার পরই কিন্তু আসলে এই ঢাকার মহাসড়ক হয়ে পাটুরিয়া দৌলতদিয়া লোকের কিন্তু চাপ রয়েছে। সেই ক্ষেত্রে বাসে এবং ট্রাকেও কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। আর সেই ক্ষেত্রে আসলে যারা স্বাস্থ্যবিধি মানার কথাটা সেটা কিন্তু আসলে এটা মানছে না। তো অন্যদিকে যারা আসলে ঘাট পার হচ্ছে তার বেশিরভাগই যদি বলি তো বাসে তো যাচ্ছেই, তার সাথেও কিন্তু ট্রাকেও গাদাগাদি করে আসলে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌটা পার হচ্ছে। অন্যদিকে আসলে স্বাস্থ্যবিধির যে ছিটা ফুটা থাকার কথা তাও কিন্তু ঘাট এলাকাতে আসলে নেই। অন্যদিকে আসলে মানিকগঞ্জে ঘাট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে পুরা রাতি অর্থাৎ কালকে সন্ধ্যার পর থেকে কিন্তু চাপ পড়তে শুরু করে এবং সেই ক্ষেত্রে রাত 4টার পরে একটু চাপ কম রয়েছে এবং তা বেলা বাড়ার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু আবার চাপ পড়তে শুরু করেছে। আমি যারা ঘাটে যে যাত্রী রয়েছি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে দীর্ঘ সময় যদি ঢাকাতে তারা আটকে থাকে বা রাজধানীতে যারা আটকে থাকে লকডাউনের সময়টা, যার জন্য এই সুযোগটাই তারা বেছে নিয়েছে এবং তারা আসলে তাদের বাড়িতে যাচ্ছে। অনেকেই তাদের কাজ হারাবে বলে মনে করছে, যার জন্যে আমি দেখেছি বাড়ির যে আসবাবপত্র অর্থাৎ গৃহের যে আসবাবপত্র তা নিয়েই কিন্তু তারা ঘাট পার হচ্ছে। অন্যদিকে যারা শিশু রয়েছে তারাও কিন্তু ঝুঁকি নিয়ে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌটা পার হচ্ছে। অন্যদিকে যারা ঘাট কর্তৃপক্ষ রয়েছে তারা বলছে এই যে অতিরিক্ত চাপ রয়েছে, এই অতিরিক্ত চাপ সামাল দেওয়ার জন্যে তারা কিন্তু রাত অবধি এ পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া নৌটে যে 17টি ফেরি রয়েছে তার 16টি ফেরি চলাচল করছে এই মুহূর্তে। অন্যদিকে কিন্তু আসলে মানিকগঞ্জের এই ঘাটে মানে পাটুরিয়া ঘাট থেকে 7 কিলোমিটার দূরে উথুলি সংযোগ যে মোড় রয়েছে সেখানে কিন্তু আসলে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে ট্রাকগুলোকে, যারা মালবাহী ট্রাকগুলোকে আসলে সেখানে সারিবদ্ধ করে রাখছে পুলিশ কর্তৃপক্ষ যাতে যানজট কিছুটা নিরসন হয়। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ঘরমুখী মানুষের খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী এবং তার আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নাজমুল সালেহী। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে করোনা পরিস্থিতির অবনতির কারণেই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, শর্ত সাপেক্ষে খোলা থাকবে শিল্প কারখানা।
দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, বাড়ছে শনাক্ত ও মৃত্যুর হার। টানা কয়েকদিন করোনা রোগী শনাক্ত হয়েছে প্রতিদিন গড়ে ৫,০০০-এর বেশি। গত বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৫৯ জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন। গত ৯ মাসের মধ্যে করোনায় একদিনে এটি সবচেয়ে বেশি মৃত্যু। এছাড়া শুক্রবার আক্রান্তের সংখ্যা ৬,৫০০ ছাড়ায়। সংক্রমণের দিক থেকে এটাও দেশে রেকর্ড। এদিকে দেশে সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় করে ৩০টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় পুরো দেশ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময় শিল্প কারখানা ও জরুরি সেবাদানকারী সংস্থা ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং এর মাধ্যমে তারা কলকারখানায় কাজ করতে পারে। লকডাউন চলাকালে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে সরকার আরও কঠোর হবে বলেও জানান তিনি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণ ঠেকাতে বন্দরনগরী চট্টগ্রামে শনিবার সন্ধ্যা ৬টার পর মাত্র কয়েক মিনিটে বন্ধ করে দেওয়া হয়েছে ১৫০-র বেশি বিপণী বিতান এবং ১,০০০-এর বেশি রেস্তোরাঁ। তুলে দেওয়া হয়েছে ফুটপাতে বসা হাজার হাজার দোকান। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মুহূর্তে পাল্টে গেল চিরচেনা দৃশ্যপট। মাত্র কয়েক মিনিটে বন্ধ হয়ে গেল নগরীর ১৫০ বেশি ছোট বড় বিপণী বিতান। করোনা সংক্রমণ ঠেকাতে আগে জেলা প্রশাসন নির্দেশ দিয়েছিল ওষুধের ফার্মেসি, কাঁচা বাজার এবং মুদি দোকান ছাড়া বাকি সবকিছুই বন্ধ রাখতে হবে। বন্ধ রাখতে হবে বিপণী বিতান, মার্কেট, রেস্টুরেন্ট সহ জনসমাগম হয় সব এলাকা। আর নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীরা ৬টার আগেই বন্ধ করে দেয় সবগুলো বিপণী বিতান। আর পুলিশ এসে সরিয়ে দেয় রাস্তায় অবস্থান নেওয়া খুচরা দোকানিদের। ব্যবসায়ীরা সরকারের ডাকে সাড়া দিয়ে তাদের দোকানপাট বন্ধ করেছেন এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। ব্যবসায়ীরা বলছেন তারা গত রমজানে করোনার জন্য ব্যবসা করতে পারেনি, আর এবারও যদি একই পরিস্থিতি হয় তাহলে তাদের পথে নামতে হবে। এক্ষেত্রে তারা বলছেন যেন সীমিত আকারে বিপণী বিতানগুলো খোলা রাখা যায় সেই ব্যবস্থা নিতে হবে সরকারকেই। আমরা গত রমজানও ব্যবসা করতে পারি নাই, এই রমজানও যদি আমরা ব্যবসা করতে না পারি আমরা করোনায় মরতে হবে না, আমরা না খেয়ে মরে যাব। সরকারের কাছে অনুরোধ করব আমাদের যেন একটা যে কোনো একটা নির্দিষ্ট টাইম দিয়ে রমজান মধ্যে খোলা রাখার জন্য আমাদের যেন একটা সুযোগ ব্যবস্থা করে দেয়। গত কয়েকদিন ধরে চট্টগ্রামের করোনা সংক্রমণের উদ্যোগতি হচ্ছে। দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনে ৫০০-র বেশি রোগী শনাক্ত হচ্ছে এই চট্টগ্রামে, যে কারণে আগে এখানকার যে দর্শনীয় স্থানগুলো রয়েছিল সেগুলো বন্ধ করা হয়েছিল। আর আজ থেকে বন্ধ হয়ে গেল বিপণী বিতান সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। চট্টগ্রামে নিউ মার্কেট থেকে কমল দে, সময় সংবাদ। পেরিয়ে গেছে ১ বছর, অথচ কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার মান কিংবা হাসপাতালের সক্ষমতা রয়ে গেছে অনেকটা আগের মতোই। রাজধানীতে একটি ফিল্ড হাসপাতাল খোলা হলেও তা বন্ধ হয়ে গেছে বেশ আগেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শত কোটি টাকা খরচ করলেও তা ছিল অপরিকল্পিত। তাই ২ সপ্তাহ পেরিয়ে গেলেও বাড়ছে না হাসপাতাল কিংবা বেডের সংখ্যা। তবে স্বাস্থ্য অধিদপ্তরের অবশ্য বরাবরের মতো নানা আশ্বাসের বাণী শোনালো। মাহমুদ রাকিবের রিপোর্ট। ভিতরে সিট নেই, তাই হাসপাতালের বাইরেই এভাবে অক্সিজেন লাগিয়ে কিংবা অ্যাম্বুলেন্সে রেখেই চলছে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা। সম্প্রতি অস্বাভাবিকভাবে করোনা রোগী বেড়ে যাওয়ায় রাজধানীর বেশিরভাগ হাসপাতালের চিত্রই এখন এমন। এলাকাতে ট্রিটমেন্ট দেওয়ার পরে মনে হচ্ছে ওনার অক্সিজেনের যে ঘাটতিটা হচ্ছে, আর আমরা ওখানে স্যাটিসফাই ছিলাম না, এই জন্য এখানে ভালো চিকিৎসা এখানে আসা হয়েছে। ভিতরে সিট নেই, বাইরে অক্সিজেন দেওয়া হচ্ছে। অক্সিজেন দিয়ে রাখছে, এখানে বহায় তুলে তো রইব না, এখানে বহায় রাখলে হইব, বেডে নিতে হইব না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অদূরদর্শী পরিকল্পনা ও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে ১ বছর পর এসেও জরুরি ভিত্তিতে হাসপাতালগুলো সক্ষমতা বাড়াতে পারছে না। এখনো নিশ্চিত হয়নি সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা, যেখানে কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল ফিল্ড হাসপাতালও, তাও যেন লাপাত্তা। সরকার যেগুলো করার কথা ছিল এগুলোর অনেকগুলোই হয়নি। যে এখন কিন্তু 1 বছর হয়ে গেছে, আমি কিন্তু ওই যে বললাম আমরা ভুলে গেছি করোনাকে, ভুলে গিয়ে এগুলোর দিকে আর কোনো দৃষ্টিই দিইনি।
হাসপাতালগুলো বন্ধ করে দিয়েছে। আমার এমন ক্যাপাসিটি থাকা হচ্ছিল যে 24 ঘন্টার মধ্যে আবার চালু করতে পারবো। এখন 2-3 সপ্তাহ চলে যাচ্ছে, আমি লোকজনের কাছে হাহাকার চলছে, অথচ আমি হাসপাতালগুলো চালু করতে পারছি। এগুলো যেন আমি স্পেন্ড করে ফেলছি, কিন্তু শত শত কোটি টাকা স্পেন্ড করেছি বসুন্ধরা এবং অন্যান্য জায়গায়। কিছু অক্সিজেন সাপ্লাই যদি আমরা দিতে পারি, কিছু রোগী আমরা বাঁচাতে পারবো। 2 দিনের মধ্যে করে ফেলা সম্ভব সেন্ট্রাল অক্সিজেন লাইন। স্বাস্থ্য অধিদপ্তরের মুখে সেই পুরানো সুর। বলছে ঢাকায় 7টি কোভিড বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি বানানো হচ্ছে ডিএনসিসি ফিল্ড হাসপাতালও, যা চালু হবে 10 দিনের মধ্যে। ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার, তারপরে কুর্মিটোলা, কুয়েত মতি, সরাদি মেডিকেল কলেজ, এদেরকে আমরা কোভিড ডেডিকেটেড ঘোষণা করেছি এবং তাদের ম্যাক্সিমাম সিট তারা এখন কোভিড পেশেন্টের জন্য দিয়েছেন। ডিএনসিসি মার্কেট আমরা উইথিন 10 ডেজের ভিতরে আমরা চালু করতে পারবো। আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় ইউনিসেফের এসে আমাদের 30টা প্রতিষ্ঠানে অক্সিজেন লাইন লাগানোর কথা ছিল এবং অক্সিজেন সাপ্লাই দেওয়ার কথা ছিল, ওই কাজটা এখনও কমপ্লিট হয়নি। হাসপাতালগুলোতে কোভিড আক্রান্ত মুমূর্ষু রোগী নিয়ে এভাবে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে চিকিৎসা পাবার আশায়। তাই সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সর্বোচ্চ পদক্ষেপের পাশাপাশি এখন সাধারণ মানুষও যদি সর্বোচ্চ সতর্ক না হয়, তাহলে গতবারের চেয়েও এবার অনেক বেশি মহামারী আকার ধারণ করতে পারে এই করোনা ভাইরাস। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। 9 এপ্রিলের পর বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকরা সে দেশে যেতে হলে অগ্রিম 2.25 লাখ টাকা দিয়ে 10 দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। এতে আটকে পড়া প্রবাসীরা বিপাকে পড়েছেন। বিমানের বিশেষ ফ্লাইটে 9 এপ্রিলের মধ্যে যুক্তরাজ্যে যাতে পৌঁছাতে পারে এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে যুক্তরাজ্য যে কটি দেশকে লাল তালিকাভুক্ত করেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এই দেশ থেকে কোনো বাংলাদেশি যারা ব্রিটিশ নাগরিক নয় তারা আর যুক্তরাজ্যে যেতে পারবেন না। শনিবার যুক্তরাজ্যে জারি করা এক বিধিনিষেধে বলা হয়েছে, সেই দেশের নাগরিক যারা বাংলাদেশে আটকে আছেন তারা 9 এপ্রিল ভোর 4টার মধ্যে সে দেশে প্রবেশ করতে হবে। ওই সময়ের পর কেউ যুক্তরাজ্যে যেতে চাইলে অগ্রিম 1725 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 2.25 লাখ টাকা দিয়ে 10 দিনের হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। মাননীয় বিমানমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছি, তো উনি এ ব্যাপারে সিলেটের আটাপকে আশ্বস্ত করেছেন যে একটা এক্সট্রা ফ্লাইট দেওয়া যায় কিনা, এবং এই ফ্লাইটটা হয়তো তারা দেওয়ার একটা প্রিপারেশন আছে 8ই এপ্রিল। এমন পরিস্থিতিতে কয়েক হাজার প্রবাসী 9 তারিখের মধ্যে যুক্তরাজ্য ফিরে যেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এক্সপ্লেন করতে পারবো না কত মানুষ এখানে এই প্রবলেমের মধ্যে আছে। সো আমার এটা আবেদন সরকারের কাছে, যদি এটা আমাদের অল্টারনেটিভ একটা দেওয়া হয় ফ্লাইট, আমাদের জন্য খুবই ভালো হয়। করোনার প্রকোপ কিছুটা কমায় প্রায় 3 মাস ধরে লন্ডন প্রবাসীরা দেশে এসে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করে বাড়িতে ফিরেন। এই কমাসে অন্তত 3000 লন্ডন প্রবাসী দেশে আসেন। ইকরামুল কবির, সময় সংবাদ। রাজধানীতে যানজট নিরসনে 10টি ইউটার্ন খুলে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার সকাল থেকে খুলে দেওয়ার পাশাপাশি বন্ধ করা হয় 7 রাস্তা থেকে উত্তরার সবগুলো রোড ক্রসিং। শুরুর দিন মহাখালী ও চেয়ারম্যান বাড়িতে রাস্তা শুরু হওয়ায় গতি কমায় কিছুটা ভোগান্তি হচ্ছে, তবে বাকি পয়েন্টগুলোতে সুফল মিলছে। ডিএনসিসি বলছে শতভাগ সুফল মিলতে কিছুটা সময় লাগবে। অসঙ্গতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র। অবশেষে আলোর মুখ দেখল রাজধানীর উত্তর সিটির ইউটার্ন প্রকল্প। এর আগে আলাদাভাবে 4টি ইউটার্ন খুলে দেওয়া হলেও এবার একই সঙ্গে খুলে দেওয়া হলো 10টি ইউটার্ন। এতে করে 7 রাস্তা, মহাখালী, আমতলী, বনানী 11 নম্বর ও কামাল আতাতুর্ক এভিনিউ সহ বেশ কয়েকটি রাইট টার্ন বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করেই তাই অভ্যস্ত হতে কিছুটা সময় লাগছে এ পথে চলাচলকারীদের। আমার কাছে মনে হয় যানজট বাড়বে, কারণ হচ্ছে আপনার আমি এখন যাবো এখানে, এখন আমি আবার সেই সামনে ঘুরে ইউটার্ন নিয়ে যাবো। এই পুরো 1 থেকে 3-4 কিলো পথ একটা ইউটার্নের জন্য আমাকে এই অবস্থা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে দেরি হওয়া ও ঘোষণা ছাড়াই রাস্তার রাইট টার্ন বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান অনেকেই। একটা ইউটার্নের জন্য আপনি একবার দেখছেন কত দূর থেকে তাকে ঘুরে আসতে হয়, এটা প্রচন্ড অমানবিক। এই রাস্তায় অনেকগুলো হসপিটাল আছে, কিন্তু যারা পেশেন্ট ইমার্জেন্সি তাদের জন্য কি করা হবে? তারা কি এই ঘুরতে ঘুরতে আসবে? আবার যেসব টার্নে রাস্তা তুলনামূলক সরু সেখানে কমেছে গাড়ির গতি, তৈরি হচ্ছে দীর্ঘ সারি। জায়গার দরকার আসলে, এই জায়গাটা বেশি চাপের হয়ে গেছে।
এই চাপানোর জন্য একটু সমস্যা হয়ে যায়। এই যে রাস্তা শুরু হয়ে গেছে এতে তো একটু যানজট হবে। প্রাথমিকভাবে অসঙ্গতিগুলো আমলে নিয়ে কাজ করার কথা জানালেন উত্তরের মেয়র। অলরেডি মনিটর করছি, আমাদের ড্রোনের মাধ্যমে আমাদের ক্যামেরা লাগানো আছে, টোটাল রিপোর্টগুলো কিন্তু আমরা পাবো। একটি টেস্টের মাধ্যমে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু বের হয়ে আসবে। আবার সবাইকে নিয়ে স্টেক হোল্ডার থেকে নিয়ে ট্রাফিক পুলিশকে নিয়ে আমরা বসে আমরা তারপর পরবর্তী কার্যক্রমটা দিব। শনিবার ছুটির দিনে ইউটার্ন এলাকায় এমন চাপ থাকলে কর্মদিবসে এর মাত্রা কতটা বাড়বে তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার গতি পরিবর্তনের ৩ বছর পরও নেওয়া হয়নি নদী শাসনের উদ্যোগ। সমীক্ষার মধ্যেই আটকে আছে পানি উন্নয়ন বোর্ড। শঙ্করদহ মৌজায় ২০,০০০ পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষায় নিজেরাই অর্থ ও শ্রম দিয়ে নির্মাণ করছেন ৬ কিলোমিটার দীর্ঘ বাঁধ। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ২০১৮ সালের বর্ষায় উজানের ঢলে বিনবিনার চর ভেঙে মূল প্রবাহ থেকে ২ কিলোমিটার উত্তরে নতুন আরও দুটি গতিপথে প্রবাহিত হয় তিস্তা। ফলে পুরো শঙ্করদহ মৌজাসহ লক্ষ্মীটার ইউনিয়নের আশেপাশের আরও কয়েকটি মৌজার অংশবিশেষ ভেঙে চুরে প্রবাহিত হয় তিস্তা। মহিপুরের শেখ হাসিনা সেতুর উত্তরে নতুন গতিপথে ঢলের মুখে ঝুঁকিতে ছোট দুটি ব্রিজ আর বিলীনের শঙ্কায় রংপুর লালমনিরহাট সড়ক। ঢল ও বর্ষার পানি নেমে গেলেও নতুন করে অনেকেই বাড়িঘর করতে পারেনি, আর বালুময় জমিতে নিভে গেছে ফসলের আশা। এই দুইটা শাখার কারণে জমি জমাগুলো বিলীন হয়ে গেছে, আবার সুবোধ আমরা করতে পারছি না। এটা সরে জমিন ছিল, হাজার হাজার ধান ভুট্টা এখানে উৎপাদন হইতো। বারবার আকুতি জানালেও সমস্যার সমাধান না হওয়ায় নিজেরাই গতর খাটিয়ে বা চাঁদা দিয়ে তৈরি করছেন বাঁধ। এতে অংশ নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ২০ সহস্রাধিক পরিবার। আমরা এই এলাকার লোক চাঁদা তুলি আমরা এই বাঁধটা করতেছি, কত কষ্ট করি। যেভাবে হোক কামলা খাটা পয়সা দিয়ে কোনো চেষ্টা করছি এই বেড়ি বাঁধ বানার জন্য। 10 টাকা 20 টাকা 1000 5000 10,000 টাকা করে দিয়ে আমরা এটা নিজে বাঁধতেছি। ক্ষতিগ্রস্ত এসব মানুষের বাঁচার সংগ্রামে নৈতিক সমর্থন ও সামান্য হলেও সহায়তার হাত বাড়িয়েছে জেলা প্রশাসন। আমরা ওখানকার মানুষদের রক্ষার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে আমরা গতবারও তাদের পাশে ছিলাম, এবারও আমরা তাদের পাশে থাকব। সমস্যার স্থায়ী সমাধানে সমীক্ষার মধ্যেই প্রায় ৩ বছর ধরে আটকে আছে পানি উন্নয়ন বোর্ড। মূল নদীটি মূলত বাম দিকে ছিল ৫ বা ১০ বছর পূর্বে, সে কারণে পূর্ণাঙ্গ সমীক্ষা কার্যক্রম ছাড়া এখানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করাটা সমীচীন হবে না। আর ক্ষতিগ্রস্ত মানুষের নিজেদের তৈরি এই বাঁধে সহায়তা সমীচীন নয় বলে মনে করেন এই প্রকৌশলী। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। তৃতীয় দিনের মতো সাতক্ষীরার শ্যামনগরে ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ চলছে জোরে সোরে। স্বেচ্ছাশ্রমে কাজ করছেন সহস্রাধিক মানুষ। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শনিবার ভোরে ভাটার পানি নেমে যাওয়ার সাথে সাথে বুড়িগোয়ালিনী ও আঠুলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে দুর্গাবাটি এলাকার বাঁধ মেরামতের কাজ শুরু হয়। টানা তৃতীয় দিনের মতো বাঁধ মেরামতে আপ্রাণ চেষ্টা চালান এলাকাবাসী। এদিকে লোকালয়ে ঢুকে পড়া জোয়ারের পানি সরে না যাওয়ায় কোনো কোনো এলাকায় এখনো পানিবন্দী মানুষ। সুপেয় পানি ও খাবার সংকটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মাছ ওঠার মুখে আমাদের এই ভাঙন মানে সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বাড়িঘর তো সব কিছু ভয়েসি নিয়ে চলে গেছে এবং মুরগির খামার, বড় বড় কাঁকড়ার পয়েন্ট এসব আমাদের সব ভেসে গেছে। আমাদের বর্তমান বেশি অসুবিধা হচ্ছে আমাদের খাবার পানি। টেকসই ভেড়িবাঁধ না হলে এই এলাকার মানুষ বারবার ঘুরে দাঁড়ানোর পরও যে সক্ষমতা অর্জন করে সেটি আবার বিলীন হয়ে যায়। যে আমার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে তাদের ক্ষতিপূরণ সরকারের কাছে আমি দাবি করি। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো চিহ্নিত করে মেরামতের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে এই সকল ঝুঁকিপূর্ণ স্থানসমূহ আমরা চিহ্নিত করে প্রস্তাবনা আমরা দাখিল করছি এবং বোর্ড থেকে আমাদের নির্দেশনা আসছে অতি শীঘ্রই কাজগুলো বাস্তবায়ন করার জন্য। গত ৩১ মার্চ রাতে সুপারমুন পূর্ণিমার জোয়ারের তোড়ে ৫ নম্বর পোল্ডারের উপকূল রক্ষা বাঁধের প্রায় ২০০ ফুট ভেঙে গিয়ে প্লাবিত হয় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েন ৩ শতাধিক বাড়িঘরের মানুষ। সময় সংবাদ, সাতক্ষীরা। এখনও শুরু হয়নি মোংলার পশুর চ্যানেলে ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজের উদ্ধার কাজ। জাহাজের মালিক জানান, প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে জাহাজটি উদ্ধারের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত 29 মার্চ দুপুরে পশুর চ্যানেলের কাটাখালী এলাকায় যাত্রা বিরতিকালে পানির স্রোতে তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজ এমভি ইফসিহা মাহিন। জাহাজটি হারবাড়িয়া এলাকার একটি বিদেশি মাদার ভেসেল থেকে 700 মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরের সময় আরও থাকছে, সার্ভার জটিলতায় হালনাগাদ হচ্ছে না বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্রের তথ্য। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কার্যক্রম, ক্রেতা ভোগান্তি চরমে, দ্রুত সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আবারও করোনা প্রসঙ্গ। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে বেশি ঝুঁকিপূর্ণ জেলায় নেই পর্যাপ্ত আইসিইউ এবং শয্যাসহ অন্যান্য সুবিধা। এতে শঙ্কা বাড়ছে রোগী ও সাধারণ মানুষের মাঝে। তবে সিভিল সার্জনের দাবি, করোনা মোকাবেলায় কিছুটা সমস্যা থাকলেও তাদের সক্ষমতা রয়েছে। করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে প্রথম মৌলভীবাজার, অথচ জেলার 8টি সরকারি হাসপাতালের মধ্যে শুধু সদর হাসপাতালে রয়েছে মাত্র 5 শয্যার আইসিইউ সুবিধা, আর জেলায় মাত্র 80টি আইসোলেশন বেড রয়েছে। এতে শঙ্কা থেকেই যাচ্ছে জনমনে। এই সীমিত আসন নিয়ে আমাদের পক্ষে এত সব রোগী সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। সদর হাসপাতালে সেপারেট একটা আইসোলেটেড ইউনিট করা হয়েছিল, সে ইউনিটে এখন রোগীর জায়গা হয়েছে। দেশের দ্বিতীয় ঝুঁকিপূর্ণ জেলা মুন্সিগঞ্জে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। শনিবার নতুন আরও 31 জন আক্রান্ত হওয়ায় এ নিয়ে 4800 জনের দেহে করোনা শনাক্ত হলো। এর মধ্যে মারা গেছেন 69 জন। অথচ জেলার কোনো হাসপাতালে নেই আইসিইউ সুবিধা। 50 বেডের আইসোলেশন সেন্টার আছে শুধু জেলা সদর হাসপাতালে। এখানে আমাদের আইসোলেশনের দরকার এবং উন্নত মানের চিকিৎসা দরকার। ঝুঁকিপূর্ণ হিসেবে 8ম স্থানে থাকা জেলা নারায়ণগঞ্জের পরিস্থিতি আবারও অবনতির দিকে যাচ্ছে। শুধু নগরীর খানপুর এলাকায় 300 শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে 100 শয্যার আইসোলেশন সেন্টার ও আইসিইউ সুবিধা রয়েছে। জেলার অন্যান্য সরকারি হাসপাতালে করোনা শনাক্তকরণে পর্যাপ্ত পিসিআর ল্যাবও নেই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ওয়ার্ডের কোনো শয্যা খালি নেই। সংকট আছে চিকিৎসকেরও। প্রতিদিন উপসর্গ নিয়ে গড়ে 20 জন রোগী ভর্তি হচ্ছেন এই হাসপাতালে। আরও অন্তত 20 থেকে 25 জন আছেন যাদের জরুরি আইসিইউ সেবা প্রয়োজন। 500 বেডের হাসপাতালের জন্য 224 জনের ডাক্তার পদায়ন ছিল, কিন্তু আমাদের সেখানে ডাক্তার আছে মাত্র 124 জন। এটা চালানোর জন্য চালাচ্ছি, কিন্তু ভালো সার্ভিস দিতে হলে অবশ্যই জনবল, লজিস্টিক্স সবকিছু বাড়াতে হবে। কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত সিলেট। প্রতিদিন আক্রান্ত হচ্ছে 100-র উপর। তবে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ডেডিকেটেড সেন্টার ছাড়াও খাদিমপাড়া ও দক্ষিণ সুরমা স্বাস্থ্যকেন্দ্রে শয্যা খালি রয়েছে। এছাড়া খুলনা, নরসিংদী সহ ঝুঁকিপূর্ণ বেশিরভাগ জেলায় পর্যাপ্ত আইসিইউ সুবিধা ও আইসোলেশন বেড নেই। তবে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা থাকার কথা জানিয়েছেন সিভিল সার্জন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে নদী বন্দর কর্তৃপক্ষ। এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এলাকায় আছেন রিপোর্টার ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক। সাদিয়া, করোনা পরিস্থিতি যে দ্বিতীয় ঢেউটি এখন চলছে, সেই ঢেউ মোকাবেলায় চাঁদপুর লঞ্চ টার্মিনালে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে আমি আছি এখন এই টার্মিনালের একটি অংশে, যেখানে একটি যাত্রীবাহী লঞ্চ রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেই লঞ্চটি হয়তো কয়েক মিনিটের মধ্যে চাঁদপুর টার্মিনাল ত্যাগ করবে। তার আগে লঞ্চে ওঠার একটা চেষ্টা করছেন। আর এই যাত্রীদের লঞ্চে নিয়ে আরোহণের জন্য যে কর্তৃপক্ষের যে ব্যবস্থাটি, সেটি আমি যদি একটু আপনাকে দেখাই, যে এখানে এখন যারা লঞ্চে ওঠার চেষ্টা করছেন তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা করে লঞ্চে উঠছেন। এখন এই লঞ্চটি ছেড়ে যাচ্ছে, অর্থাৎ সোনারতরী 3 নামে যে যাত্রীবাহী চাঁদপুর ছেড়ে যাচ্ছে, সেটি হয়তো 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকায় পৌঁছে যাবে। আজকের যেই পরিস্থিতি সকাল থেকে আমি লক্ষ্য করেছি যে এদিক থেকে, অর্থাৎ চাঁদপুর থেকে রাজধানীমুখী যাত্রীদের তেমন একটা চাপ নেই বললেই চলে। তবে সকাল 10টার পর থেকে রাজধানীর সদরঘাট থেকে যে যাত্রীবাহী লঞ্চগুলো চাঁদপুরে পৌঁছাবে, অর্থাৎ এখন থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা পর যে
চাঁদপুরে পৌঁছাবে সেই লঞ্চগুলোতে একটা চাপ থাকবে, অর্থাৎ চাঁদপুর লঞ্চ টার্মিনালটি তখন বেশ ব্যস্ত হয়ে উঠবে। তো আমি সকাল থেকে এখানে যে অবস্থান করছি সেখানে দেখলাম যে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তাকে সহযোগিতা করছেন নৌ পুলিশের একাধিক সদস্য। এখন আমি আপনাকে একটু তথ্য জানাবো যে চাঁদপুরের নৌ পুলিশের পক্ষ থেকে BIWTA এবং জেলা প্রশাসনকে কি ধরনের সহযোগিতা করছে, অর্থাৎ যাত্রী পারাপার সুরক্ষার জন্য তাদের কি প্রস্তুতি আছে? ধন্যবাদ। আমরা এই কোভিড-19 মহামারী থেকে যাত্রী সাধারণকে সুরক্ষা দেওয়ার জন্য মাস্ক পরিধান নিশ্চিত করতেছি। তাছাড়া সবাই যেন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে এটাও নিশ্চিত করতেছি। এবং আমাদের বর্তমানে একটু কষ্ট হচ্ছে, যেহেতু যাত্রীর চাপ অনেক বেশি, এখানে একটু কষ্ট হচ্ছে। যেহেতু মানুষ সচেতন না, তাও সচেতন করার চেষ্টা করতেছি। চাঁদপুর নৌ থানার ইনচার্জ যিনি জহিরুল হক, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে যাত্রীদের চাপ থাকাতে তাদের একটু হিমশিম খেতে হচ্ছে, অর্থাৎ কখনো কখনো যাত্রীদের সাথে একটা অনভিপ্রেত পরিস্থিতিও তৈরি হচ্ছে। তো আমি যদি আপনাকে আজকের এই আরেকটি পরিবেশ দেখাতে চাচ্ছি যে এখন আরেকটি লঞ্চ চাঁদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেই লঞ্চের যে পরিবেশ, এটি এখন বার্ডিং এখন টার্মিনালে ভিড়ানো হয়েছে, অর্থাৎ বার্ডিং নদীতে যে অবস্থান করে সেই অবস্থান থেকে এইমাত্র ঘাটে ভিড়ানো হলো। কিছুক্ষণের মধ্যে হয়তো এই লঞ্চটি ছেড়ে যাবে, তার আগে যাত্রীরা অপেক্ষা করছেন যে তারা সেটিতে অবস্থান করবেন। তো আমি আরেকটি কথা বলে রাখি যে আসলে যে বর্ধিত ভাড়া, সেই বর্ধিত ভাড়া নিয়ে অনেক যাত্রীর অনেক অভাব অনুযোগ রয়েছে। তাদের কথা হচ্ছে যে একসময় করোনার এই পরিস্থিতির দুঃসময়, তার মধ্যে বাড়তি ভাড়া এটি তাদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। একের সঙ্গে যদি আমি জানাতে চাই যে লঞ্চ কর্তৃপক্ষ তাদেরও কথা আছে, তারা বলছেন যে এখানে যে যাত্রীরা যাচ্ছে সেখানে, অর্থাৎ যেখানে 300 ধারণ ক্ষমতা সেখানে 100 জন কম যাচ্ছে, অর্থাৎ 3টি আসনের মধ্যে 2টি আসন যাত্রী যাবে, 1টি আসন ফাঁকা থাকবে। তো এই পরিস্থিতিতে আসলে যাত্রী এবং লঞ্চ মালিক কর্তৃপক্ষ তাদের পরস্পর কথা আছে। সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে যে যাত্রীরা তাদের নিজ নিজ প্রয়োজনে তার গন্তব্যে যাবেন, অর্থাৎ আগামীকাল থেকে যেহেতু সারা দেশে একটা লকডাউন শুরু হবে, সেখানে আসলে যানবাহন চলাচল করবে কি করবে না, যাত্রীরা তাদের স্থায়ীভাবে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবে কি না, সেই বিষয়টি নিয়েও একটি সংশয় দেখা দিয়েছে। সবশেষ চাঁদপুরের করোনা পরিস্থিতি দিয়ে আমি বলবো যে সাদিয়া, চাঁদপুরে এই গত 1 বছর অর্থাৎ গত 24 ঘন্টা পর্যন্ত চাঁদপুরে করোনা আক্রান্ত হয়েছেন 3214 জন, একের সঙ্গে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 93 জন। এই ছিল আমার কাছে চাঁদপুরের লঞ্চ টার্মিনাল থেকে করোনার পরিস্থিতি, দ্বিতীয় ঢেউ মোকাবেলার লঞ্চ চলাচলের সব প্রস্তুতি। সাদিয়া, চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার ফারুক আহমদ। রোগীর স্বজনদের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলে কর্মবিরতি পালন করছেন রংপুর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন তারা। হঠাৎ করে ইন্টার্ন শূন্য হয়ে পড়ে পুরো মেডিকেল। এতে চরম বিড়ম্বনায় পড়েন শত শত রোগী ও তাদের স্বজনরা। ব্যাহত হয় ভর্তি রোগীদের চিকিৎসা সেবা। শুক্রবার রাতে শিশু ওয়ার্ডে এক রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনা ঘটে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মেডিকেল কর্তৃপক্ষকে রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। তবে একদিন আগেই ঘোষণা ছাড়াই কর্মবিরতি শুরু করেন তারা। স্যারেরা ধর্মঘট করছে, এই কারণে আমার বাচ্চাটা অপারেশন হলো না। প্যারালাইসিস রোগী অচেতন হয়ে পড়ে আছে, এখন পর্যন্ত ডাক্তারই পাচ্ছি না। বিষয়টা তারা তো আমাকে বলে নাই, তারা তো ঘোষণা দিয়ে তো কর্মবিরতিতে যায়নি, চিকিৎসা ব্যবস্থা চলছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগীদের চিকিৎসায় চালু হলো কার্ডিয়াক ক্যাথ ল্যাব। প্রথম দিনে 6 জন রোগীর এনজিওগ্রাম ও 2 জনকে রিং পরানো হয়। কম খরচে হাতের কাছে এমন সেবা পেয়ে দারুণ খুশি রোগী ও তাদের স্বজনরা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেলের হৃদরোগ বিভাগে 50 শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকেন 200-রও বেশি রোগী। জটিল রোগীদের ঢাকায় নেয়ার পথেই অনেকেই মারা যান। এমন বাস্তবতায় গত বছরের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের কার্ডিয়াক ক্যাথ ল্যাব। পরে নানা জটিলতা ও করোনা মহামারীর কারণে আর এটি চালু হয়নি।
সম্প্রতি সকল প্রতিবন্ধকতা কাটিয়ে চালু হয়েছে ক্যাথল্যাবের কার্যক্রম। প্রথম দিনে 6 জন রোগীর এনজিওগ্রাম করা হয়। এদের মধ্যে 2 জনের হার্টে ব্লক ধরা পড়ায় তাদের রিং পরানো হয়। ঢাকার 3 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তায় ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসকেরা সফলভাবে চিকিৎসা সম্পন্ন করেন। আমরা ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ট্রেনিং করেছি, কিন্তু নিজেদের প্রতিষ্ঠানে এটা প্রথম করা আসলে একটু অন্যরকম অনুভূতি। খুব সাকসেসফুলি আমরা 6 জন রোগীকে চিকিৎসা দিতে পেরেছি এবং তারা এখন ভালো আছেন। এদিকে কম খরচে হাতের কাছে জটিল রোগের এমন সেবা পেয়ে দারুণ খুশি রোগী ও তাদের স্বজনেরা। সেবার যে মান, এতে আমি মহা আনন্দিত এবং তাদের প্রতি কৃতজ্ঞ। এখানে যদি রিংটা না পরাইতে পারতাম হয়তো বা ঢাকা না হয় বিদেশ নিতে হতো, এখানে আমরা এই সুবিধাটা পাচ্ছি। এখানে রক্তনালীর ব্লক নির্ণয়, রিং পরানো ছাড়াও পেসমেকার লাগানো সহ শিশুদের জন্মগত হৃদরোগও নির্ণয় করা যাবে। পর্যায়ক্রমে এটা দিয়ে আমরা পেসমেকার লাগাইতে পারবো। আমরা জন্মগত হৃদরোগ নির্ণয়ের জন্য কার্ডিয়াক ক্যাথ বলে সেটা আমরা করতে পারবো এবং আমাদের যে এক্সপার্টাইজ এটা আস্তে আস্তে সেখানে এটা বিল্ড আপ হবে। 8টি বিশেষায়িত শয্যা নিয়ে যাত্রা শুরু করলো এই ক্যাথল্যাব। দ্রুত একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সহ প্রয়োজনীয় চিকিৎসক নার্স নিয়োগ দেয়া হলে এর পরিধি আরও বাড়বে বলে জানান চিকিৎসকরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলাদেশের 19টি ঔষধি গাছের ডিএনএ বারকোডিং এর মাধ্যমে জীবন রহস্য উন্মোচন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ইতোমধ্যে এই 19টি উদ্ভিদ প্রজাতির 3টি জিনের 41টি সিকোয়েন্স মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের ডাটাবেস জিন ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আরও 1,500 উদ্ভিদের ডিএনএ বারকোডিং এর প্রস্তুতি নিচ্ছেন গবেষক দল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গ্রাম বাংলার অনেক মানুষ এখনও চিকিৎসার জন্য ভেষজ নানা উপকরণের ব্যবহার করেন। বিশেষ করে বাড়ির পাশে গজিয়ে ওঠা গুল্ম লতাপাতা দিয়ে তৈরি হয় চিকিৎসার এসব উপকরণ। উপকারী এসব উদ্ভিদের পরিচয় জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এক গবেষক দল শুরু করেন জিনোম সিকোয়েন্স উন্মোচনের পাশাপাশি ডিএনএ বারকোডিং এর কাজ। এক্ষেত্রে তারা সফলও হয়েছেন। যদি আমরা ডিএনএ বারকোড দিয়ে স্ক্যান করি এবং ওই উদ্ভিদের স্যাম্পলটা আমাদের আগে থেকেই সিকোয়েন্স করে আমরা ডাটাবেজে জমা রাখি, তাহলে খুব সহজে স্ক্যান করলেই আমরা বলে দিতে পারবো যে এটা আসলেই ওই প্রজাতি কিনা, না এটার সাথে অন্যান্য প্রজাতি মিশ্রণ আছে। এখানে একটা অপার সম্ভাবনা রয়ে গেছে, যেখান থেকে আমরা বিভিন্ন রোগের জন্য একটা নিরাপদ ওষুধ আমরা এখান থেকে হয়তো নিয়ে আসতে পারবো। মূলত চট্টগ্রামের ফটিকছড়ির হাজারীখিল অভয়ারণ্য, চন্দনাইশ, ধোপাচড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং বান্দরবনে বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করা হয় এসব উদ্ভিদ। এই গবেষণার মাধ্যমে বিলুপ্ত হতে যাওয়া জাতগুলোকে রক্ষা করা যাবে। আমরা প্রাথমিকভাবে আমাদের দেশের 19টি ভেষজ উদ্ভিদের 41টি বারকোডিং সম্পন্ন করেছি, যার ফলে ভেষজ উদ্ভিদের রপ্তানির দ্বার উন্মোচন হবে বলে আমরা আশাবাদী। ধীরে ধীরে বাংলাদেশের সকল ভেষজ উদ্ভিদের ডিএনএ বারকোডিং করার জন্য আমরা আশাবাদী। গবেষকদের মতে বাংলাদেশে 5,000-এর বেশি ভাস্কুলার উদ্ভিদ প্রজাতি রয়েছে। এর মধ্যে ওষুধি উদ্ভিদ রয়েছে প্রায় 1,500। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাগেরহাটের যাত্রাপুর হাটে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে, এতে দামও রয়েছে কমতির দিকে। এছাড়া কৃষকের উৎপাদিত বিষমুক্ত সবজির খ্যাতি থাকায় দূর দূরান্ত থেকে ক্রেতাদের ভিড় এই হাটে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোর থেকেই জমজমাট বাগেরহাট সদরের যাত্রাপুর হাট। মিলছে মিষ্টি কুমড়া, ঢেঁড়স, গাজর, আলু সহ নানা ধরনের শাকসবজি। বিষমুক্ত খ্যাত এই সবজি হাটে মোল্লাহাট, মোরেলগঞ্জ, ফকিরহাট ও রামপাল সহ আশপাশের জেলা থেকেও পাইকাররা আসেন সবজি কিনতে। ভোর 5:30 থেকে সকাল 8টা পর্যন্ত চলে বেচাকেনা। চলতি সপ্তাহে সরবরাহ ভালো থাকায় সবজির দাম কিছুটা কমতির দিকে বলে জানান বিক্রেতারা। কামরাঙ্গা মরিচ এনেছি, তারপরে পাকা কলা এনেছি, সব বিক্রি করেছি এবং বাজার মূল্য ভালো। কৃষি অফিসারের মাধ্যমে আমরা বিষমুক্ত সবজি ইনশাআল্লাহ উৎপাদন করি। বাজারে 12 মাস সবজি পাওয়া যায় এবং সব পাইকাররা দেশ বিদেশের থেকে আসে। এদিকে হাটে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে থাকার কথা জানান ইজারাদাররা। দূর দূরান্ত থেকে যে লোকজন আসে এদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা দেওয়া হয়। সপ্তাহে শনি ও মঙ্গলবারের এই হাটে 2 লাখের বেশি টাকার সবজি বেচাকেনা হয়। সময় সংবাদ, বাগেরহাট।
সিরাজগঞ্জে ভোর থেকে জমে ওঠে সবজির আড়ত। বিভিন্ন স্থান থেকে সবজি কিনতে ভিড় করেন পাইকাররা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পৌর পাইকারি সবজির আড়তে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। রিঙ্কু, ভোর থেকেই ক্রেতা বিক্রেতার আসলে সরগমে মুখরিত হয়ে উঠেছে সিরাজগঞ্জের সবচেয়ে বড় পৌর পাইকারি সবজির আড়তে। আমরা ভোর থেকে আছি এবং দেখছি যে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে কিন্তু এই আড়তে আসছে এবং বিভিন্ন উপজেলার ক্রেতারা কিন্তু এখান থেকে পাইকারি দামে সবজি কিনে নিয়ে তারা কিন্তু আসলে খুচরো দামে বিক্রি করে থাকে। আমরা সকাল থেকে আছি এবং দেখছি যে আজকে কিন্তু বাজার মূল্য অনেকটাই আসলে স্থিতিশীল রয়েছে। আমি যদি একটু আপনাকে দাম বলতে চাই, যে আলু বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে, মরিচ বিক্রি হচ্ছে 25 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 15 টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। আমরা পটল দেখেছি, পটলের বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। এগুলো কিন্তু আসলে সবকিছু পাইকারি দরে বিক্রি হচ্ছে। আমরা বেগুন দেখতে পাচ্ছি যে 20 থেকে 25 টাকা কেজি দরে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এইগুলো কিন্তু সবকিছু আসলে পাইকারি। এখানে সর্বনিম্ন আসলে 5 কেজি ছাড়া কিন্তু আসলে বিক্রি করা হয় না, যেহেতু একটু পাইকারি সবজির আড়ত, সেই কারণে এখানে কিন্তু আসলে খুচরো দামে আসলে সবজি কেনার কোনো সুযোগ নেই। বিভিন্ন উপজেলা থেকে যারা পাইকাররা আছে, যারা ব্যবসা করে থাকেন, পাশাপাশি যারা হোটেলের ব্যবসা করে থাকেন, তারা কিন্তু এই আড়ত থেকে আসলে সবজি কিনে নিয়ে যায় এবং এখানে কিন্তু সব ধরনের টাটকা সবজি পাওয়া যায়। কারণ আপনি জানেন যে সিরাজগঞ্জে কিন্তু চরাঞ্চল সহ বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু এই সবজিগুলো আসলে উৎপাদন হয় এবং ফরমালিন মুক্ত টাটকা সবজিগুলো কিন্তু প্রতিদিন ভোর থেকে এখানে কেনা বেচা শুরু হয়। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত কিন্তু এই কেনা বেচা চলে এই আড়তে। আমরা দেখেছি যে এই আড়তে দোকান রয়েছে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে যারা ক্রেতারা আছেন, যারা পাইকারি ব্যবসা করে, যারা ছোট ছোট হাট বাজার বা বাজারে ব্যবসা করে থাকে, তারা কিন্তু এখান থেকে পাইকারি দামে সবজি কিনে নিয়ে খুচরো দামে বিক্রি করে থাকে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এইখানে মোট 100টি পাইকারি দোকান রয়েছে এবং এই 100টি দোকানে আড়ত মালিক সমিতি যেটি জানিয়েছে, প্রতিদিন এইখানে কিন্তু প্রায় 20 থেকে 30 লাখ টাকা সবজি কেনা বেচা হয়ে থাকে। আমরা দেখছি যে সব ধরনের সবজি কিন্তু এখানে পরিপূর্ণ হয়ে গেছে এবং এই আড়তটি সকাল 9টা পর্যন্ত চলবে। এখন পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের সবজি, পাশাপাশি আমরা শাক দেখেছি, শাকও রয়েছে। তো এইখানে কেনা বেচা চলছে এবং বিক্রেতারা যেটি বলছে যে এইখানে আজকে বাজার দর অনেকটাই স্থিতিশীল রয়েছে, কিন্তু এই লকডাউনের কথা শুনে কিন্তু আসলে ক্রেতারা যারা আছে তারা কিন্তু আসলে অনেকটাই বেশি কিনছে বলে বিক্রেতারা বলছে। সকাল থেকে আমরা দেখছি যে আজকে কিন্তু অনেকটাই ভিড় বেশি এই বাজারে। আমরা প্রতিদিন যা দেখি তার থেকে কিন্তু আজকে বেচা কিনাও অনেক বেশি এবং এখানে আমরা দেখছি যে এই করলা করলা বিক্রি হচ্ছে। আমি যদি একটু এই ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, আজকে করলার দাম কত এবং কি কি আছে? করলা 25 টাকা বিক্রি হচ্ছে, 24 টাকা 25 টাকা এইভাবে বিক্রি হচ্ছে। অন্য দিন এসে না আজ একটু বাজার ভালো পাওয়া যাচ্ছে। যে আপনি শুনছিলেন যে একজন বিক্রেতা কিন্তু বলছিলেন যে এখানে আজকে করলা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা এবং এখানে যেগুলো সবজি বিক্রি হয় সকলে কিন্তু আসলে টাটকা এবং এই 6টা থেকে বেচা কিনা শুরু হচ্ছে এবং সকাল 9টা পর্যন্ত কিন্তু এই বেচা কিনা চলবে এই আড়তে। তো এই ছিল সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। নেত্রকোনার বাজারে বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ, তাই দামও ক্রেতাদের নাগালে। সুলভ মূল্যে টাটকা সবজি কিনতে পারায় সন্তুষ্ট তারা। নেত্রকোনা থেকে আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনা সদরে মগরা নদীর পাড়ে মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জয়ের বাজার। প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন প্রান্ত থেকে সবজি নিয়ে এখানে আসেন কৃষকেরা। চলে টাটকা সবজি কেনাবেচার ধুম। চলতি সপ্তাহে সবজির সরবরাহ ভালো থাকায় দামও ক্রেতাদের নাগালে, তাই সুলভ মূল্যে সবজি কিনতে ক্রেতাদের ভিড় এখানে। শুধু সবজিই নয়, মাছ মাংসও পাওয়া যায় বাজারটিতে। গাজর 16 টাকা আনি 20 টাকা বিক্রি করি, ঢেঁড়স 45 টাকা কিনে আমরা 50 টাকা বিক্রি করি। বেগুন হইল 30 টাকা কেজি, টমেটো আনি 6 টাকা, বেশি 10 টাকা। লাভ এনেও ভালোই হয়, অন্য বাজার থেকে এনেও বেশি দামে বিক্রি করা যায়। সবজি, মাছ, মাংস সহ যেগুলো প্রয়োজন ওগুলো অন্য কোনো বাজারে যাইতে হয় না, এই বাজারে সবকিছু পাওয়া যায়। জেলার সদর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় 1.5 শতাধিক ব্যবসায়ী এই জয়ের বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সবজির পসরা নিয়ে বসেন।
সময় সংবাদ, নেত্রকোনা। মৌলভীবাজারে ভোর থেকে জমে ওঠে পাইকারি মাছের আড়ত। বিভিন্ন স্থান থেকে মাছ কিনতে ভিড় করেন সাধারণ ক্রেতা সহ পাইকাররা। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের ফেরিপার মাছের আড়তে আছেন সহকর্মী শাহ অলিদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। অলিদুর, ধন্যবাদ সাদিয়া আপনাকে। আমি আপনাকে প্রথমে যে জিনিসটা জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের বেরির পার পশ্চিম বাজার এলাকার মাছের আড়তে। আমি আরেকটা তথ্য দিচ্ছি আপনাকে, সেটা হচ্ছে মৌলভীবাজারে দুইটি মাছের বড় আড়ত রয়েছে। একটি হচ্ছে বেরির পার, এই যেটায় আমি অবস্থান করছি, আর আরেকটি হচ্ছে মৌলভীবাজার পশ্চিম বাজার মাছের বাজারের বেরির পার। এই হচ্ছে গিয়ে দুইটা মাছের আড়ত। তো আমি যে তথ্যটা আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে মৌলভীবাজার হচ্ছে পাহাড় টিলা সেই সাথে হাওর নদী বেষ্টিত একটি জেলা। এখানে মিঠা পানির মাছের উৎপাদন খুব বেশি হয়ে থাকে, কিন্তু এখন নদী হাওরে পানি কমে আসায় মাছের চাহিদা এখানে টাকা পড়েও সে মাছগুলি পাওয়া যাচ্ছে না। যার জন্য এই মাছ মৌলভীবাজারের মাছের চাহিদা পূরণ করতে যেয়ে বিভিন্ন জেলা থেকে, যেমন ময়মনসিংহ, রাজশাহী, ঝিনাইদহ, খুলনা, বরিশাল ইত্যাদি জেলা থেকে অন্ততপক্ষে 10 থেকে 15টি জেলা থেকে এই মাছগুলা এই মৌলভীবাজারে নিয়ে আসা হয়। প্রতি রাতে ট্রাক যুগে এই মাছগুলা মৌলভীবাজারে এই আড়তে আসে এবং তারপরে এই আড়ত থেকে এই মাছগুলো পাইকাররা বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং হাট বাজারেই এই মাছগুলো বিক্রি করে থাকে। এই মাছগুলির মধ্যে যেসব মাছগুলো পাওয়া যায় সেটি হচ্ছে পাবদা, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ এখানে নিয়ে আসা হয়। কিন্তু আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে যে মৌলভীবাজার একসময় মাছের জন্য খুব বিখ্যাত ছিল, কিন্তু সময় এবং নানা প্রতিকূলতার কারণে হাওর নদীর পানি শুকিয়ে যাওয়া এবং নানা প্রতিবন্ধকতার কারণে এখানের মাছের উৎপাদন দিন দিন কমে আসছে। আর এই কমে থাকার কারণেই বিভিন্ন জেলা থেকে এই মাছগুলা এখানে নিয়ে আসা হয় এবং এই মাছগুলা নিয়ে যাওয়া হয়। আমি এই বাজার কমিটির সভাপতির সাথে কথা বলে যে তথ্যটা জানতে পেরেছি, তারা বলেছেন এখানে প্রতিদিন কম করে হলেও অন্তত 20 থেকে 25 লক্ষ টাকার মাছ কেনাবেচা হয়ে থাকে। আর এই মাছগুলা বিভিন্ন উপজেলার, সাধারণত মৌলভীবাজারের 60টি উপজেলা, এই 60টি উপজেলার লোকজনরা, ক্রেতারা এখানে এসে কিনে নিয়ে এসে পরবর্তীতে তারা তাদের হাট বাজারে বিক্রি করে থাকে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের আড়ত থেকে মাছের সর্বশেষ তথ্য। মৌলভীবাজারের বেরিপার মাছের আড়ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহ অলিদুর রহমান। প্রতিবছর রমজানে নিত্যপণ্যের দাম বাড়লেও এবার কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। 4 টাকা পর্যন্ত কমেছে ভোজ্য তেলের দাম। ছোলা ও চিনির দরও নিম্নমুখী। নিয়ন্ত্রণে রয়েছে পেঁয়াজের বাজারও। হঠাৎ করেই সরবরাহ সংকট দেখিয়ে মূল্য বৃদ্ধি, সিন্ডিকেটের অজুহাত, আকাশচুম্বী দামে ভোক্তার নাভিশ্বাস। প্রতিবছর রমজান এলেই নিত্যপণ্যের বাজারের নিয়মিত দৃশ্য, তবে ব্যতিক্রম শুধু এবছরই। এই প্রথম দেখলাম যে রোজা সামনে করে সব জিনিসের দাম কমে যায়। দাম বেঁধে দিয়েও গত কয়েক মাসে নিয়ন্ত্রণে আনা যায়নি ভোজ্য তেলের বাজার। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমায় রোজার আগেই ইতিবাচক প্রভাব পড়ছে ভোজ্য তেলের দরে। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে গিয়ে দেখা গেল সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন কেজিতে 3-4 টাকা কমে বিক্রি হচ্ছে 125 থেকে 126 টাকায়। পাম অয়েল বিক্রি হচ্ছে 115 টাকা আর সুপার সয়াবিন বিক্রি হচ্ছে 118 থেকে 120 টাকায়। পর্যাপ্ত মজুত আছে, কোনো কিছু শর্ট নাই, বাজার বাড়ার সম্ভাবনা নাই মনে হয়। গত সপ্তাহের তুলনায় কেজিতে 2-3 টাকা কমে পাইকারিতে ছোলা মানভেদে বিক্রি হচ্ছে 55 থেকে সর্বোচ্চ 65 টাকা দরে, খুচরায় বিক্রি হচ্ছে 70 টাকায়। 50 কেজির চিনির বস্তা বিক্রি হচ্ছে 3140 টাকায়। ছোলা আমার যেটা আছে মোটামুটি ভালো কোয়ালিটি, সেটা 70 টাকা, চিনি 65 টাকা কেজি। দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় এবার রমজানে সংকটের কোনো আশঙ্কা দেখছেন না পাইকাররা। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে 30 টাকা থেকে কমে
বিক্রি হচ্ছে 27 টাকায়। তবে সরবরাহ কম থাকায় কেজিতে 15 থেকে 20 টাকার মতো বেড়েছে চায়না আদা, বেড়েছে দেশি রসুনের দামও। এখন উঠতেছে পেঁয়াজ, সবাই চাঙে উঠাইতেছে, কৃষকরা চাঙে পেঁয়াজ উঠাইতেছে, বেচতেছেও। ইন্ডিয়ান বেসটা গত সপ্তাহে ছিল 27-28, এটা 25-26 হচ্ছে। গত সপ্তাহে চায়না আদা যেটা আমরা 105 টাকা বিক্রি করেছি, সেটা আজকে 120 থেকে 25 টাকা। তবে কেরালা আদা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে, আর প্রতি কেজি চায়না রসুন বিক্রি হচ্ছে 95 টাকায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নাটোরের বাজারগুলোতে রসুনের দাম কমিয়ে দিয়েছে ব্যবসায়ীরা। প্রতিমণ রসুন 400 টাকা কমে 1200 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর শহরের চেবাড়িয়া এলাকায় আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন, দেখতে পাচ্ছেন বা আজকে যে পরিস্থিতি নাটোর সদর উপজেলার চেবাড়িয়া হাটে যেটি দেখছি, লকডাউনকে সামনে রেখে আগামীকাল থেকে যে লকডাউন ঘোষণা হয়েছে, সেই লকডাউনকে সামনে রেখে আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রসুন এই হাটে সরবরাহ করেছেন কৃষকরা। এর ফলে কিন্তু অন্যান্য যে হাটের তুলনায় যে 2000 টাকা মনের রসুন, সেটি নেমে এসেছে 1500 থেকে 1600 টাকা মনে। একটি বিষয় যেটি বলতে চাই যে নাটোর জেলা কিন্তু সারা দেশের মধ্যে সর্ববৃহত্তম উৎপাদনকারী রসুনের জেলা হলেও এই দামের প্রেক্ষিতে কিন্তু কৃষকরা বড় ধরনের লোকসানে পড়ছেন। বিশেষ করে যে বিষয়টা বলতে পারি, এবার শীতে থেকে এ পর্যন্ত নাটোরে কোনো প্রকার বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু কৃষকরা উৎপাদন কিন্তু এবার রসুনে কম হয়েছে। প্রতি বিঘায় প্রায় 40,000 টাকা খরচ হলেও এবার কিন্তু প্রতি বছর যে 27 থেকে 30 মণ রসুন উৎপাদন হলেও এবার কিন্তু উৎপাদন হয়েছে সর্বোচ্চ 25 মণ। একদিকে উৎপাদনের কমের পাশাপাশি রসুনের দাম কমে আসা বড় ধরনের হতাশা দেখা দিয়েছে নাটোরের কৃষকদের মধ্যে। আমি যেটি কৃষকদের সাথে কথা বলেছি, রসুন যারা এনেছেন তারা যেটি বলছেন, 40,000 টাকা খরচ করে বর্তমান দামে কিন্তু যে দাম যাচ্ছে, সেই দামে কিন্তু প্রতি বিঘাতে কৃষকদের 4,500 থেকে 6,000 টাকা লোকসান গুনতে হবে। এতে কিন্তু বড় ধরনের হতাশার দাম যাচ্ছে, সেই দামে 4,500 থেকে 6,000 টাকা লোকসান গুনতে হবে। উৎপাদন হয়ে থাকে প্রায় 4 লাখ মেট্রিক টন। এই 4 লাখ মেট্রিক টনের মধ্যে চলতি বছর কিন্তু নাটোর জেলায় 25,130 হেক্টর জমিতে প্রায় প্রতি বিঘা 20 মণ হিসাবে 2,10,000 মেট্রিক টন রসুন উৎপাদন করবে কিন্তু নাটোরের কৃষকরা। যেটি বিষয়টি বলতে পারি, বাংলাদেশের মোট চাহিদার 29% রসুন কিন্তু উৎপাদন করে থাকে নাটোরের কৃষকরা। এই 29% রসুন উৎপাদন করলে এবং সারা বাংলাদেশে যে উৎপাদন হয় তার প্রায় 65% উৎপাদন হয়েছে এবার নাটোর জেলায়। উৎপাদন সর্বোচ্চ করেও দামের দিক থেকে হতাশা পেয়ে দাম না পেয়ে বড় ধরনের হতাশার মধ্যে ভুগছেন কৃষকরা। বিশেষ করে একটি বিষয় যদি বলতে পারি, অন্যান্য হাটে যে প্রতি হাটে সাপ্তাহিক চেবাড়া হাটে 12 থেকে 1400 মণ রসুন সরবরাহ হলেও আজকের হাটে কিন্তু 2,500 থেকে 3,000 মণ রসুন সরবরাহ হচ্ছে। এর প্রেক্ষিতে এছাড়া বাইরের পাইকারি ক্রেতারা না আসায় স্থানীয় যে ব্যবসায়ীরা আছেন তাদের কিন্তু একটি সিন্ডিকেটের মধ্যে কৃষকরা পড়েছেন। এই সিন্ডিকেটের মধ্যে পড়ার কারণে একদিনের ব্যবধানে দাম কমে এসেছে প্রায় 400 থেকে 600 টাকা মণ প্রতি মণে। দাম কমে আসার কারণে কিন্তু রসুনের যে আমদানি নির্ভর এই রসুন, এই চাষে কিন্তু কৃষকরা আগ্রহ হারাবেন। পাশাপাশি যে বিষয়টা বলতে পারি, আমরা প্রায় 20 বছর আগে থেকে নাটোরের রসুনের বিপ্লব শুরু হয়। সেই রসুনের বিপ্লব কিন্তু শুরু হয়েছিল বড়াইগ্রাম উপজেলা থেকে। বড়াইগ্রাম উপজেলার কৃষকরা আমন ধান রোপণের পর সেই জমিতে কোনো ধরনের চাষ না করে সেখানেই বিনা চাষে কিন্তু রসুন তারা উৎপাদন শুরু করে। সেটির প্রেক্ষিতে কিন্তু এই কৃষি বিভাগ সেটি পর্যায়ক্রমে সারা নাটোরে ছড়িয়ে দেয়। রসুনের সর্বশেষ বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। নাটোর শহরের চেবাড়িয়া এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আল মামুন।
সকাল থেকে বিকেল, কখনো সময় লাগে 3 থেকে 5 ঘন্টাও। সার্ভার জটিলতায় তথ্য আপলোডে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র কার্যক্রম। এতে ভোগান্তি পোহাচ্ছেন ক্রেতারা। কেন্দ্রীয় ব্যাংক বলছে সার্ভার সমস্যা সমাধানে দ্রুত কাজ চলছে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 1 বছর আগের এই ছবি বলে দেয় বাংলাদেশ ব্যাংকে সঞ্চয়পত্রের ফর্ম কিনতে গ্রাহকদের উপস্থিতি কেমন ছিল। সময়ের পরিবর্তনে গল্প পাল্টেছে। অনলাইনে সঞ্চয়পত্রের ফর্ম পাওয়ায় এখন সেই ভিড় শূন্যের কোঠায়। তবে শান্ত পরিস্থিতিতে এখন যোগ হয়েছে ভোগান্তি। ষাটোর্ধ্ব কুলসুম বেগম মানসিক ভারসাম্যহীন নাতিকে সঙ্গে নিয়ে সঞ্চয়পত্রের ফর্ম ও ব্যাংক চেক জমা দিতে বাংলাদেশ ব্যাংকে এসেছেন ঢাকার ডেমরা থেকে। সকাল 10টায় ফর্ম জমা দিলেও সার্ভার সমস্যায় রসিদ মিলছে না বিকেল 3টাতেও। অনেক দেরি হয়, আগে এরকম ছিল না। অনেক মনে করেন সকালে 10টা থেকে 3টা, তারপরেও কইতেছে 3টার পরে আসবে। একই অবস্থা মিরপুরের কাজীপাড়া থেকে আসা শিশু মাহির। মায়ের সঙ্গে সঞ্চয়পত্র জমা দিতে এসে তার ভোগান্তির সময় কাটে মোবাইলে। গ্রাহকরা বলছেন অন্য ব্যাংকে জমা দিলে সময় বেশি লাগে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকেও ভোগান্তির শেষ নেই। এখন তো প্রায় 2 ঘন্টা হলো। একটা দিকে জমা দিয়েছি, বললো যে লাঞ্চ টাইম তো পড়ছে মাঝখানে, বললো যে 3টা পরে আসেন। আজকে জমা দিলাম, এরা হয়তো আজকে নিয়ে নিল। ব্যাংকে দিলে এটা 4-5 দিন সময় লাগে। রসিদ দিবে, এই রসিদটা 1 নম্বর কাউন্টার থেকে নিতে বলছে 4টার পর। সার্ভারের সমস্যার কথা বলছে। কথা হয় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সঙ্গে। সার্ভার দুর্বলতার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, শীঘ্রই সমাধান হবে এ সমস্যার। এই সার্ভারগুলো তো অনেক পুরাতনও আছে, কিন্তু এই পুরাতন সার্ভারগুলো যখন পরবর্তী সময় অ্যাডজাস্টমেন্ট করা হয়, কাস্টমাইজ যখন করা হয়, সেই কাস্টমারের আলোকে কিন্তু একটা লোড ক্যাপাসিটি তাদের থাকে। সেই লোড ক্যাপাসিটি যখন ওভার হয়ে যায়, তখন কিন্তু এটা আবার নতুন হার্ডওয়্যার বা নতুন সফটওয়্যার সংযোজন না করলে কিন্তু হয় না। নতুন হার্ডওয়্যার বা যেখানে যেখানে আমাদের হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, যেগুলো লোড দিতে পারছে না, সেইগুলোকে রিপ্লেসমেন্ট করার জন্য একটা প্রক্রিয়া আছে। প্রতি কর্মদিবসে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সঞ্চয়পত্রের ফর্ম জমা দিতে আসেন 3 শতাধিক গ্রাহক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে করোনার সংক্রমণ রুখতে দেশব্যাপী 4 সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। সাধারণ মানুষজন লকডাউন কতটা মানছেন কিংবা স্বাস্থ্যবিধি তদারকি করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে ও লকডাউন তদারকি করার জন্য ইলদো-ফ্রান্সে 6500-এরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লকডাউন চলাকালীন সময়ে অভিযান পরিচালনা করবেন। ইস্টার সানডে উপলক্ষে প্রতি বছর ফ্রান্সের এক শহর থেকে অন্য শহরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেতে পারলেও এবার লকডাউনের কারণে তারা পারছেন না। লকডাউনের কারণে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশে করোনার সংক্রমণ রুখতে ইউরোপের যাত্রীদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের কারণে ছুটি নিয়ে ও সকল প্রস্তুতি সম্পন্ন করার পর দেশে ছুটিতে না যেতে পারার কারণে অনেক আক্ষেপ আর ক্ষোভের কথাই জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। আর সেই সাথে বাংলাদেশের আত্মীয় পরিজনদের নিয়ে উদ্বিগ্নতার কথাও জানিয়েছেন তারা। প্রতি বছর নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রান্সে ইস্টার সানডে পালিত হলেও করোনার সংকটের কারণে এবার আর তা হচ্ছে না। তবে সৃষ্টিকর্তার কাছে সবাই প্রার্থনা করেছেন খুব শীঘ্রই সৃষ্টিকর্তা ধরণীকে করোনামুক্ত করবেন, এমনটাই তাদের প্রত্যাশা। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। নেপালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারে হেড কোচ জেমিটের ব্যাখ্যায় সন্তুষ্ট নন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। জেমির কাছে হারার কারণ জানতে চেয়ে লিখিত প্রতিবেদন চেয়েছেন। বারবার পরাজিত হলে জেমির বিকল্প নিয়ে ভাববেন বলে জানালেন কাজী সালাউদ্দিন। শুধু তাই নয়, শিগগিরই জাতীয় দল নিয়ে বৈঠকে বসবেন তিনি। হেড কোচকে হঠাৎ তলব বাফুফে সভাপতির। কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করতে বাফুফে ভবনে হাজির ব্রিটিশ কোচ জেমি ডে। সঙ্গে ছিলেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। নেপাল হারের পর ইংল্যান্ড না গিয়ে দলের সঙ্গে দেশে ফেরায় রহস্য ছিল, সে রহস্যের খোলাসা হলো এবার। হারের ব্যাখ্যা দিতে হবে সেজন্যই যাননি জেমি। বাফুফে সভাপতির সঙ্গে ঘণ্টা দেড়েক বৈঠক দুই কোচের। সঙ্গে ছিলেন ন্যাশনাল স্টিম কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। বৈঠক শেষেই গণমাধ্যমের মুখোমুখি কাজী সালাউদ্দিন জানালেন হারের ব্যাখ্যা পছন্দ হয়নি তার, তাই লিখিত প্রতিবেদন চেয়েছেন জেমির কাছ থেকে। সাফ জানিয়ে দিলেন এমন ফলাফল হলে জেমির বিকল্প ভাববে বাফুফে। সে এখনো বলছে যেই টিম দিয়েছে দ্যাট ইজ দ্য বেস্ট টিম।
I'm not 100% স্যাটিসফাইড। ফুটবলে ফেল করলে বিকল্প চিন্তা হবেই। আমি করতেছি না, হোল বোর্ড, হোল কান্ট্রি, আপনারা এবং তারাও মনে করতেছে। জাতীয় দলও জবাবদিহিতার বাইরে নয়। নেপালের কাছে কেন এমন ভরাডুবি, এ নিয়ে শিগগিরই জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে বসতে যাচ্ছেন বাফুফে বস। আমি এই আজকে যে মিটিংটা আমি আর নাবিল করেছি, সেম মিটিং আমরা একটা করব, নট দ্য হোল টিম, 7-8 জনকে নিয়ে লাঞ্চ করে অ্যানালাইজটা ওদের থেকেও নিব, সো দ্যাট এখন আমরা একটা জায়গায় পৌঁছাতেই হবে। 2022 কাতার বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে জুনে কাতার যাবে বাংলাদেশ। করোনা পরিস্থিতিতে নতুন কোচ পাওয়াটাও সহজ হবে না। জুন পর্যন্ত জেমি থাকছেন এটা নিশ্চিত। তারপর জেমির পারফরমেন্স বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বাফুফে। যেরকম সে বলছে আমি তো এর আগে 4টা ম্যাচে গোল খাইনি, ফাইনালে 2টা গোল খেয়েছি। হি উইল গিভ আস এ রিটেন অ্যানালাইজ অফ দি হোল লাস্ট 4-5টা ম্যাচে। তো বেসড অন দ্যাট আমরা বসে দেখে আপনাদেরকে we will give you exact picture. দল নির্বাচনে ব্যর্থ জেমিরের বিষয়ে কি সিদ্ধান্ত নেয় বাফুফে সেটাই এখন দেখার বিষয়। তবে দেশের ফুটবলে জবাবদিহিতার প্রচলন থাকলে সেটা হবে সত্যি ইতিবাচক। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঢাকা ছাড়ছেন নগরবাসী। বাস ট্রেনে ভিড়, সড়কপথে যানবাহনের অতিরিক্ত চাপ। করোনাকালের 1 বছরেও বাড়েনি হাসপাতালগুলোর সক্ষমতা, নেই সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা, বন্ধ কোটি টাকার ফিল্ড হাসপাতাল, পরিকল্পনার অভাব। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।